নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন জ্যোতিষশাস্ত্রের এক নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা জ্যোতিষশাস্ত্র মতে যেই গ্রহটির নাম শুনলেই আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ঘাবড়ে যাই। হ্যাঁ, অবশ্যই আমি রাহু গ্রহের কথা কিন্তু আজকে বলছি। রাহু গ্রহ যে জন্মকালীন জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে তাহলে রাতারাতি জীবনে আমূল পরিবর্তন এনে দেয়, জীবনে উন্নতি এনে দেয়। কিন্তু সেই গ্রহই যদি আবার মনে করে রাজা থেকে ভিখারিও কিন্তু করে দিতে পারে। অতএব এই রাহু গ্রহ যার আমাদের প্রত্যেকের জীবনে যারা জ্যোতিষশাস্ত্র বোঝেন বা জানেন, মহাদশা কিন্তু আসে 18 বছরে। যে মহাদশা নিয়ে অলরেডি আমাদের ভিডিও করা আছে। আমরা কিন্তু পার্টিকুলারলি রাহুর মহাদশার সাথে প্রত্যেকটা গ্রহের যে অন্তর্দশা আসে, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যতগুলি গ্রহ আছে প্রত্যেকটা গ্রহের কিন্তু রাহুর সাথে অন্তর্দশা আসে। যেরকম ধরনের প্রথমেই যে দশাটা অন্তর্দশাটা আসে সেটা হচ্ছে রাহুর সাথে রাহুর অন্তর্দশা, তারপরে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা, এইভাবে কিন্তু চলতে থাকে। তো আজকে আমাদের মেন আলোচনার বিষয় হবে জ্যোতিষশাস্ত্র মতে রাহুর সাথে রাহুর অন্তর্দশা সর্বদাই কি খারাপ যায়, এর কি কোনো ভালো দিক নেই, নাকি কোন কোন দিক থেকে আমরা সাবধানে থাকলে রাহুর সাথে রাহুর অন্তর্দশার পূর্ণ নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ওপর আমরা ফেলতে দেবো না। তো এই বিষয়টাকে মাথায় রেখেই আজকে আমাদের কিন্তু এই প্রতিবেদন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো রাহুর সাথে রাহুর অন্তর্দশা যেই সময়কালটা হয় 2 বছর 8 মাস 12 দিন, এইরকম একটা সময় রাহুর মহাদশার আগে কিন্তু চলে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে নৈসর্গিক শুভগ্রহ, যার মহাদশাতে আমরা অনেকটা স্টেবল থাকি। তো তারপরে যখন রাহুর মহাদশা শুরু হয়, প্রথমেই যে রাহুর সাথে রাহুর অন্তর্দশা, এই সময়কালটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কেন গুরুত্বপূর্ণ? কেন এই সময়টা আমাদের ক্ষেত্রে এমন একটা সিচুয়েশান তৈরি করে যেন আমরা কোনো বলতে পারেন রোলার কোস্টারে উঠেছি। তো কখনো ওঠা নামা, কখনো গতি, কখনো স্লোনেস, কখনো ভয়, কখনো আনন্দ, সব কিছু কিন্তু রাহুর সাথে রাহুর অন্তর্দশাতে ঘটতে পারে। তো সেটা অবশ্যই আমাদের জন্মকালীন জন্মছকে রাহু কোন ঘরে বসে আছে, কোন রাশিতে বসে আছে, কোন লগ্ন সাপেক্ষে কোন রাশিতে বসে আছে, এই বিষয়গুলোর ওপর কিন্তু ডিপেন্ড করবে। এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, এটা তো একটা প্রেডিকশানই হচ্ছে যে আমাদের জন্মকালীন জন্মছকে রাহুর সাথে রাহুর অন্তর্দশা কেমন যাবে। এই বিষয়টা যদি প্রেডিকশান করতে হয়, যারা ধরেন এখন আপনারা জন্মছক খুলে বসে আছেন, তাদের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টগুলো আমাদেরকে দেখতে হবে, প্রথমত হচ্ছে রাহুর কারকত্ব কী, রাহু আমাদেরকে দিয়ে কী করাতে চাইছে, রাহু কোন ঘরে বসে থাকে কী ফলাফল দিতে পারে, সেই বিষয়টা বুঝে যেতে পারলেই রাহুর সাথে রাহুর অন্তর্দশার প্রেডিকশানটা অনেক সহজ হয়ে যাবে। তো সেই পয়েন্টগুলোকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, তার জন্য কিন্তু আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো যদি আমরা স্ক্রিনে আসি, আমরা দেখতে পাচ্ছি যে আমি দেখুন এখানে পয়েন্ট করেছি রাহুর সাথে রাহুর অন্তর্দশার সময়টাকে। আমরা কিন্তু প্রত্যেকটা অন্তর্দশা নিয়ে পরস্পর আলোচনা করব, রাহুর সাথে বৃহস্পতি, শনি, বুধ, কেতু, প্রত্যেকটা। তো আজকে আমাদের আলোচনা হবে রাহুর সাথে রাহুর অন্তর্দশা। আমি এক্সাম্পল হিসাবে ধরুন মেষ লগ্নটাকে নিলাম, বোঝার সুবিধার্থে আপনাদের যেটাই লগ্ন হবে, যে কোনো ঘরে যদি ধরুন আপনার মকরে ল লেখা থাকে বা কুম্ভে ল লেখা থাকে, আমি যেইভাবে বলবো সেইভাবে আপনারা কাউন্ট করে কিন্তু বিষয়গুলোকে বুঝবেন। তো আমরা মেষ লগ্ন, জ্যোতিষশাস্ত্র বলছে জন্মছক অনুযায়ী রাহু তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ঘরে খুব শুভ ফলাফল বয়ে নিয়ে আসে। তো আপনাদের যদি আমরা মেষ লগ্ন সাপেক্ষে বুঝি, তাহলে তৃতীয় ঘর হচ্ছে মিথুন, ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা এবং একাদশ ঘর হচ্ছে কুম্ভ। এবার এই বিষয়টা খুব মজার, এইটা মেষ লগ্ন সাপেক্ষে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, মেষ লগ্ন হচ্ছে কালপুরুষের প্রথম লগ্ন। তো আপনাদের যেটাই লগ্ন না কেন আপনারা সেটা দেখে নেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে মিথুন রাশি এবং তার সাথে কন্যা রাশিতে রাহু কিন্তু হয় উচ্চ, এবং কুম্ভ হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি। এই কারণের জন্য আমি মেষ লগ্ন সাপেক্ষে আপনাদেরকে বোঝাচ্ছি, যেটা আপনাদের লগ্ন হবে আমি প্রথমেই বলেছি সেই হিসাবে কাউন্ট করে নেবেন তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ঘর। মতান্তরে অনেকে এইটাও ভাবে যে দশম ঘরেও কিন্তু রাহু শুভ ফলাফল বয়ে নিয়ে আসে। এখন রাহুর কারকত্ব কী? রাহু জ্যোতিষশাস্ত্র মতে ছায়া গ্রহ, যার অ্যাকচুয়াল অস্তিত্ব অনেকে মানেই না। এক কথায় বলা যেতে পারে গ্রহণের একটা বিন্দু, স্টার্টিং পয়েন্ট। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, ন্যাচারালি রাহুর কারকত্বের মধ্যে কিন্তু ছলনা, কামনা, বাসনা বা আমরা বলতে পারি বিভ্রান্তি, কনফিউশন, এই বিষয়গুলো প্রত্যেকটা উঠে আসে কিন্তু। তো সেই দিক থেকে শুধু কি রাহুর নেগেটিভিটি আছে? না, কখনোই না। রাহুর মধ্যে কিন্তু জীবনে উন্নতি করবার খিদে আছে। সে যেই ঘরে বসে থাকবে সেই ঘর রিলেটেড খিদে কিন্তু আপনাদের লাইফে ভীষণভাবে বাড়িয়ে দেবে। তো
তো এই যে ধরুন তৃতীয় ঘরে রাহুকে কেন সর্বোচ্চ কারক ধরা হয়? তৃতীয় ঘর আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়। তো যেই জাতক জীবনে পরিশ্রম পরাক্রম করতে ভালোবাসবে, তাহলে তার জীবনে কিন্তু কোনোদিনও সমস্যা হবে না, কারণ পরিশ্রম করলে সে ফল পায়নি এরকম কোনো মানুষ নেই। আর রাহু যেই ঘরে বসে থাকবে তার অতিরিক্ত পরিমাণে ডিজায়ার থাকবে সেই ঘর থেকে, কেন তার বডি নেই। ততএব সে যথেষ্ট পরিশ্রম পরাক্রম করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় ঘর আমাদের সোশ্যাল মিডিয়ার ঘর হয়। তো সেই ঘরে যখন রাহু বসে থাকবে তাদের কমিউনিকেশন, তাদের যোগাযোগ কিন্তু খুব পজিটিভ হবে। ষষ্ঠ ঘরে কেন কারক ধরা হয়? কেন ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের চ্যালেঞ্জের ঘর, রোগঋণ রিপুর ঘর, তার সাথে চ্যালেঞ্জেরও ঘর। ততএব ষষ্ঠে যখন রাহু বসে থাকবে, যে কোনো প্রতিযোগিতা, যে কোনো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে জেতার জন্য সে প্রাণপণ দিয়ে লড়াই করবে। সেই বিষয়তে ধরুন এইরকম অনেক মানুষকে আপনারা চারপাশে দেখেছেন যার সেই বিষয়টা নিয়ে কোনো ট্যালেন্টও নেই, কিন্তু ভীষণ কনফিডেন্ট, ভীষণভাবে সে বলবে যে না আমি পারবো বা আমি করে দেখাবো। সেই বলতে পারেন এনার্জিটা কিন্তু রাহু দিয়ে দেয় ষষ্ঠ স্থানে বসে। অতএব চ্যালেঞ্জ নেবার ক্ষমতা। এবং একাদশ ঘর যেটা আমাদের ডিজায়ারের ঘর হয়, ইচ্ছা পূরণের ঘর হয়। তো সেই ঘরে যখন রাহু বসে থাকবে, একটা মানুষ, একটা জাতক বা জাতিকার ডিজায়ার কিন্তু অধিক পরিমাণে থাকবে। তো সেই ডিজায়ারগুলো ফুলফিল করার জন্য যা যা করা দরকার সে কিন্তু জীবনে করবে। তো সেই হিসাবে একাদশ ঘরকে শুভ ধরা। এবং কর্মের ক্ষেত্রেও সেম, যথেষ্ট এনার্জেটিক হয় তারা তাদের কর্মটাকে যেন তেন প্রকারে কমপ্লিট করতে চায়, একটা কমপ্লিট আর একটা কর্মের দিকে এগোতে চায়। সেই হিসাবে ধরুন দশম ঘরে রাহুকে কিন্তু পজিটিভ ধরা হয়। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, তাহলে রাহু আপনারা জন্মকালীন জন্মছক খুলে দেখে নিন তৃতীয়, ষষ্ঠ, দশম বা একাদশে বসে আছে কিনা। এটা প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাহু আমাদের জন্মকালীন জন্মছকে ধনু রাশিতে হয় কিন্তু নীচ। কত ডিগ্রি অবধি? 20 ডিগ্রি অবধি ধনু রাশিতে নীচ থাকে। অনেকে মনে করে মীন রাশিতে রাহুদেব নীচ হয়, সেম কিন্তু 20 ডিগ্রি অবধি। তো এইখানে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে মীন মানে বৃহস্পতির রাশিতে রাহুদেব কিন্তু নীচ ফলাফল দিয়ে থাকে। তো এবার আপনাদের জন্মকালীন জন্মছকে যদি এই তৃতীয় ঘরটাও মীন হয়, তাহলে সেক্ষেত্রে রাহুর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। যদি ধরুন মকর লগ্ন হয় আপনার, আর তৃতীয় স্থানে ধরুন রাহু বসে আছে, আমি বললাম তৃতীয় স্থান খুব শুভ ফলাফল দিয়ে থাকবে, সেক্ষেত্রেও কিন্তু রাহু এখানে নেগেটিভ ফলাফল দিয়ে দেবে, যেহেতু সে নিচ অবস্থাতে বসে আছে। অধিক খাটাবে তবুও ফল দেবে না, এই বিষয়টা কিন্তু উঠে আসবে। তবে তার মধ্যেও কিন্তু নেগেটিভিটি কম থাকবে, এইটাও আপনাদেরকে বুঝতে হবে। ধরুন সেম আমি যদি আর একটা বিষয় নিয়েও দেখি, এইখানে ধরে নিন আমরা যদি তুলা লগ্ন হিসাবে দেখি বিষয়টাকে, তুলা লগ্নের একাদশ ঘরে হচ্ছে ধনু। একাদশে যে রাহু কিন্তু কারকত্ব পেয়ে যায়, সে নিচ অবস্থাতে বসে আছে, 20 ডিগ্রির মধ্যে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু রাহু নেগেটিভ ফলাফল দেবে। কিন্তু তবুও ফলাফল পাবেন, যেহেতু একটা ভালো একটা খারাপ হচ্ছে। একাদশ ঘরে সে শুভ, কিন্তু সে নিচ হয়ে বসে আছে, অতএব দুটোই। এবার ধরুন সেম আপনার ক্ষেত্রে যেটা আমি বললাম যে আপনার লগ্ন হয়ে গেল মেষ, সেক্ষেত্রে নবম ঘর হচ্ছে, সেক্ষেত্রে মিলবে না। এইখানে যদি আমরা আলোচনার ক্ষেত্রে ষষ্ঠ ঘর হিসাবে ধরুন কর্কটটাকে নিই, একদম কর্কট হিসাবে ষষ্ঠ ঘর হচ্ছে ধনু। আপনারা কাউন্ট করলে বুঝতে পেরে যাবেন ষষ্ঠ ঘর হচ্ছে হয় ধনু। তাহলে সেক্ষেত্রে ষষ্ঠ ঘর প্লাস সে নিচ অবস্থাতে ধরুন বসে আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার লাইফের শত্রুতা করতে করতে জীবনের অর্ধেকাংশ কেটে যাবে রাহুর সাথে, রাহুর অন্তর্দশায় বারবার ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেই। কেন? প্রথমত হচ্ছে ষষ্ঠ ঘর প্লাস নিচ, প্লাস এইখানে যদি আমরা দেখি লগ্ন সাপেক্ষেও কিন্তু এই ঘরটা মানে লগ্ন প্রতিষ্ঠাতেও কিন্তু রাহুর মিত্রতার সম্পর্ক নেই। এইটাও আমরা বুঝবো খুব সহজভাবে। দেখুন এই প্রথম পয়েন্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা চলে আসি, লগ্ন হিসাবে রাহুর কিন্তু ফলাফলের তারতম্য আছে। প্রথমত আমরা যেটাকে ধরে নেব দেবতার দানব, তো দেবতাদের লগ্ন হিসাবে মেষ লগ্ন চলে আসছে, মীন লগ্ন চলে আসছে, ধনু লগ্ন চলে আসছে, বৃশ্চিক চলে আসছে, সিংহ চলে আসছে এবং কর্কট চলে আসছে। তাহলে এই লগ্ন সাপেক্ষে রাহুর ফলাফল দেওয়ার ক্ষমতাটা কিন্তু কিছুটা নেগেটিভ হয়, এই বিষয়টা আগে আপনাদেরকে বুঝতে হবে। আর এইখানে ধরুন বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন সাপেক্ষে কিন্তু আমরা রাহুর ফলাফলটাকে পজিটিভ ধরতে পারি। কেন? এরা কিন্তু এই গ্রহদের মিত্র গ্রহ। তাহলে এইটাও আপনারা প্রথমে দেখে নিলেন যে আপনার কোন লগ্ন এবং সেই লগ্ন সাপেক্ষে রাহু কোন ঘরে বসে আছে, এটাও পরিষ্কার হয়েছে। এবার যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে আপনাদের জন্মকালীন জন্মছকে রাহু কোন ঘরে বসে আছে। আমি দুটো লগ্ন নিয়েই বোঝাচ্ছি আপনাদেরকে। মেষ লগ্ন সাপেক্ষে ধরুন আপনার চতুর্থ স্থানে রাহু বসে আছে, রাহুর সাথে রাহুর অন্তর্দশা আপনার বর্তমানে শুরু হচ্ছে। চতুর্থ ঘর থেকে কি দেখা হয়? চতুর্থ ঘর হচ্ছে আমাদের মাতৃসুখের ঘর হয়, আমাদের গৃহসুখের ঘর হয়, আমাদের গাড়ি বাড়ি সব কিছুর ঘর হয় চতুর্থ ঘর। তাহলে যখনই রাহুর সাথে রাহুর অন্তর্দশা শুরু হবে, যেহেতু লগ্নাধিপতির সাথেও মিত্রতার সম্পর্ক নেই এবং সে বসেও আছে চতুর্থ ঘর, যেটা কিন্তু তার কারকত্বের ঘর নয়, এবং সে বসেও আছে শত্রু রাশিতে অর্থাৎ কর্কটে।
তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি রাহু কিন্তু এখানে এই সকল বিষয় রিলেটেড মারাত্মক নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এই বিষয়টা পরিষ্কার হলো। এবার যদি ধরুন সেম আপনার মিথুন লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে রাহু বসে থাকে, আপনার রাহুর সাথে রাহুর অন্তর্দশা শুরু হয়েছে, চতুর্থ ঘর লগ্ন সাপেক্ষ সেম, যে যা কারকত্ব আমি বললাম সেটা চতুর্থ ঘর থেকে সেম দেখা হবে। সেক্ষেত্রে কী হলো, এইখানেও কিন্তু সমস্যা নিয়ে আসবে, কিন্তু অতটা সমস্যা নিয়ে আসবে না, কেন রাহুর কাজ বিভ্রান্তিতে ফেলা, সেটা ফেলবেই যেই লগ্ন সাপেক্ষেই হোক না কেন। এই বিষয়টা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যদি মিত্র লগ্ন সাপেক্ষে মিত্র ঘরে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে রাহুর সাথে যে রাহুর এই অন্তর্দশার সময়টা প্রথম 1-1.5 বছর নেগেটিভ গেলেও পরবর্তী সময় থেকে কিন্তু রাহু তার পজিটিভিটি বা শুভত্ব দেওয়া শুরু করে দেয়, আনএক্সপেক্টেড গেন দিয়ে দেয়। কিন্তু যদি লগ্ন সাপেক্ষে নেগেটিভ ঘরে বসে থাকে, যেটা মেষ সাপেক্ষেই আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম, সেক্ষেত্রে পুরোই সময়টাই কিন্তু আপনাদের জন্য নেগেটিভ। এই বিষয়টা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। ন্যাচারালি রাহুর মহাদশা যখনই শুরু হয়, আমাদের সবথেকে আগে যেটা উঠে আসে হাই ডিজায়ার বেড়ে যাওয়া, সবথেকে বড় বিষয় হচ্ছে থানা পুলিশ ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়া, মন কোনো কিছুতে কনসেন্ট্রেট না করতে পারা, অধিক পরিমাণে আমাদের খিদে বেড়ে যাওয়া, এই বিষয়গুলো রাহু বাড়ায়। তো এখন আমার বক্তব্য হচ্ছে এইটাই যে আপনারা জন্মছক খুলে দেখুন রাহু কোন ঘরে বসে আছে, সেই ঘর রিলেটেড লগ্নে, যদি আপনার মেষ লগ্ন যদি হয়, যদি লগ্নে বসে থাকে, যে কোনো লগ্ন যদি হয়, লগ্নে যদি বসে থাকে, আপনি নিজেকে নিয়ে ভীষণ কনফিউশনে ভুগবেন, নিজেকে আপগ্রেড করবার খিদে আপনার অধিক পরিমাণে বেড়ে যাবে, সেইটা করতে গিয়ে আপনার লাইফে কিন্তু সমস্যা চলে আসবে। এটা কিন্তু একটা বড়। দ্বিতীয় স্থানে বসে আছে, হঠাৎ করে আপনারা জায়গা জমি যা কিনতে যাবেন দেখবেন সে তার মধ্যে ডিসপুট বেরিয়ে যাচ্ছে, সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় স্থানে বসে আছে, আপনার যাদের সাথে যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু জীবনে পজিটিভিটি উঠে আসা উচিত, সেখানে কিন্তু নেগেটিভিটি উঠে আসবে। এবার বিষয়টা হচ্ছে কি, তৃতীয় স্থানে যেহেতু সে কারকত্ব পেয়ে যায়, তবু আমি বলবো এদের মধ্যেও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট লুকিয়ে থাকবে। পরিশ্রমী হয়ে যাবেন, পরাক্রম করতে খুব পছন্দ করবেন, ঘোরাঘুরি শুরু করে দেবেন। চতুর্থ স্থানে তো আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিলাম, পঞ্চমে যদি বসে থাকে, প্রেম সম্পর্কে জড়ালেন, দেখা গেল আপনারা প্রতারিত হয়ে গেলেন রাহুর সাথে রাহুর অন্তর্দশাতে। ষষ্ঠ স্থানে বসে আছে, সেক্ষেত্রে কিছুটা শুভ, যেহেতু সে কারকত্ব পেয়ে যায় ষষ্ঠ স্থানে, অতটা নেগেটিভিটি নয়, তবুও এখানে কিন্তু শত্রুতার পেছনে গিয়ে আপনার কিন্তু অর্থ সময় সবটাই নষ্ট করবে রাহু। সপ্তমে বসে আছে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করে দেবে, ভুল বোঝাবুঝি তৈরি করবে, বিয়ে ঠিক হলে এই সময়টাতে বিয়ে করলে সেটা সমস্যাদায়ক। অষ্টমে যদি বসে থাকে, আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক সমস্যা, হেলথ ইস্যুতে ভুগিয়ে দেওয়া, কী সমস্যা হচ্ছে সেটাই বুঝে উঠতে পারবেন না। যারা ধরুন লটারি বা শেয়ারের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রেও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেবে। নবম স্থানে যদি বসে থাকে, ধর্মের প্রতি আপনাদের টান চলে যাবে, ধর্মটা আর বিশ্বাস হবে না, এরম ধরনের নেগেটিভিটি, পিতার সাথে ঝুট ঝামেলা অশান্তি শুরু হয়ে যাবে। যদি দশম স্থানে বসে থাকে, কর্ম রিলেটেড কোনো পরিবর্তন করবেন না, কেন কর্ম পরিবর্তন আপনার মনেই হবে যে এই সময়টাতে আমি কর্ম পরিবর্তন করি কেন, আমি পেরে উঠছি না। যখনই কর্ম পরিবর্তন করবেন মনে হবে আগের কর্মটা অনেক বেটার ছিল। এই সমস্যাটা কিন্তু দশমে থেকে দিয়ে দিতে পারে। তবুও দশমে কারকত্ব পায়, যদি আগে থেকে ঠিক করা থাকে তাহলে সেক্ষেত্রে কর্ম পরিবর্তন করতে পারে। যদি একাদশে অবস্থান করে রাহু, যদি একাদশে অবস্থান করে রাহুর সাথে রাহুর অন্তর্দশা, সেক্ষেত্রে কি আসবে, আপনারা এই সময়টাতে নিজের ডিজায়ারকে একটুখানি হলেও সামলে রাখবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনার অধিক চাহিদা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। দ্বাদশে যদি অবস্থান করে, এক্ষেত্রেও কিন্তু খরচ বৃদ্ধি অধিক পরিমাণে করিয়ে দেবে, মানে বেকার খাতে খরচ, বিদেশে যাওয়ার যোগ আসলো, এই সময়টাতে যাবেন না, ফ্রড হতে পারে আপনাদের সাথে। তো এই বিষয়গুলো আপনাদেরকে সহজভাবে বুঝতে হবে। এবার রাহু যেই ঘরে বসে থাকবে সেই ঘর রিলেটেড শুভত্ব অশুভত্ব বৃদ্ধি করবে। পয়েন্ট অনুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, একাদশ ঘর, ষষ্ঠ ঘর এবং তৃতীয় ঘরে যদি বসে থাকে যে কোনো লগ্ন সাপেক্ষে, সেক্ষেত্রে প্রথম দিকটাতে সমস্যা দিল, পরবর্তী দিকটাতে কিন্তু পজিটিভিটি দিয়ে দেবে। আর যদি কোনো কারণে ধরে নিন লগ্ন সাপেক্ষে নেগেটিভ, রাহুর সব থেকে নেগেটিভ অবস্থান যদি আমরা ধরি, সেটা নবম ঘর হয়, কেন ধর্মের ঘর হয়। তো সেই ঘরে যখনই রাহু বসে থাকবে ভীষণ নেগেটিভ ফলাফল দেবে। যখনই দশা অন্তর্দশা শুরু হবে, আপনার মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসবে যেখানে আপনি ভীষণভাবে বলতে পারেন অসন্তুষ্টিতে ভুগছেন, খুব মাথা গরম হয়ে যাচ্ছে, খুব সমস্যা হয়ে যাচ্ছে, রাগ জেদ অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে, এরকম ধরনের একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ওপর পড়া শুরু করবে। সব কিছুর মধ্যে ধৈর্য হারিয়ে ফেলা। তো রাহুর মহাদশাতে রাহুর অন্তর্দশার সব থেকে প্রধান যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে নিজের ধৈর্যকে ধরতে হবে, মেডিটেশন করতে হবে শুরুতেই। এখন রেমেডিতে যদি আমি যাই, রাহুর সাথে রাহুর অন্তর্দশা শুরু হয়েছে, রেমেডি দশা শুরু হওয়ার আগে থেকে রেমেডি ফলো করুন। সব থেকে বেস্ট অফ বেস্ট রেমেডি কী হয়, আপনাদের বাড়ির সামনে যদি খাটুশ্যাম বাবার মন্দির থাকে, তার মন্দিরে প্রত্যেক বুধবার অথবা শুক্রবার আপনারা যান, রাহুর মহাদশা পড়ার 2 মাস আগে থেকে যান। সেক্ষেত্রে আপনাদের নেগেটিভিটি বা অধৈর্যময় থেকে আপনারা মুক্তি পাবেন। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যদি সেটা না থাকে, যেটা সম্ভব যদি না হয়, তাহলে আপনারা রাহুর প্রণাম মন্ত্র রোজ 108 বার করে পাঠ করুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা করতে পারেন। তৃতীয়, যদি সেইটার জন্য সময় আপনারা না পান, তাহলে সবথেকে পজিটিভ হয় আপনারা
রাহুর মহাদশা পড়ার আগে যে কোনো বুধবার বা শুক্রবার বেছে নিয়ে আপনারা গরুকে গোটা ভুট্টা খাওয়াতে পারেন, মানে যে ভুট্টা আমরা পুড়িয়ে খাই সেই ভুট্টা গোটা ছাল সমেত আপনারা খাওয়াতে পারেন। সেটাও যদি সম্ভব না হয় তখন কুকুরদেরকে আপনারা রুটি খাওয়াতে পারেন, যে কোনো খাবার খাওয়াতে পারেন, গরিবদেরকে কম্বল দান করতে পারেন, তাতেও কিন্তু রাহু কিছুটা শান্ত হয়। এখন আমার বক্তব্য হচ্ছে রাহু আমার যেই ঘরে বসে আছে সেই ঘর রিলেটেড ইমোশন যেহেতু বৃদ্ধি করছে, সেই জায়গার ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারলেই রাহুর সাথে রাহুর অন্তর্দশার নেগেটিভিটি আমরা কাটিয়ে উঠতে পারবো। এখন বিষয়টা বুঝবেন কি করে যে রাহুর মহাদশা আপনার জন্য কেমন? দেখুন, আপনারা যারা ধরে নিন জন্মছক দেখতে পাচ্ছেন না বা যাদের কাছে জন্মছক নেই, তাদের ক্ষেত্রে একটা সহজ সরল বিষয় বলছি। রাহুর সাথে রাহুর অন্তর্দশা শুরু হতেই যদি দেখেন যে আপনার বাড়িতে ইলেকট্রনিক জিনিস একাধিকভাবে খারাপ হতে শুরু করেছে, তখনই ভেবে নেবেন যে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা আপনার জন্য একদমই শুভ নয়। তখন কিন্তু অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তার প্রতিকার অবশ্যই করুন, না হলে কিন্তু সেই সমস্যা অধিক পরিমাণে আপনাদেরকে সমস্যায় ফেলবে। এই পয়েন্টটাকে আপনাদেরকে কিন্তু মাথার মধ্যে নিয়ে চলতে হবে সর্বদা। আর একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে রাহু আপনার গোচরে কোথায় আছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাহু আপনাদের জন্মকালীন জন্মছকে রাহুর সাথে রাহুর অন্তর্দশাতে যতই নেগেটিভ ঘরে বসে থাকুক না কেন, সে যদি গোচর পজিটিভ ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে অতটা নেগেটিভ ফলাফল দেবে না। গোচরের ক্ষেত্রেও কিন্তু তৃতীয়, ষষ্ঠ এবং একাদশকে ধরা হবে। ধরুন সাপোজ আপনার জন্মকালীন জন্মছকে রাহু খুব শুভ অবস্থাতে বসে আছে, মানে তৃতীয়, ষষ্ঠ বা একাদশে বসে আছে, আর গোচর এসে নিচস্থ হয়ে গোচর করছে, সেই সময়টাতে কিন্তু আপনাদের মধ্যে নেগেটিভিটি ফেলে দেবে। এই বিষয়গুলোকে, ছোট ছোট স্টেপগুলোকে আমাদেরকে বুঝতে হবে, তাহলেই রাহুর সাথে রাহুর অন্তর্দশার বিষয়টা কিন্তু পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সব থেকে আগে আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নিন, রাহুর সাথে রাহুর অন্তর্দশা চলছে। কোনো জ্যোতিষ বন্ধু আপনাদেরকে যদি রাহুর জন্য গোমেদ সাজেস্ট করে, অনেককেই দেখেছি আমি, এটা রাহুর মহাদশা আসছে গোমেদ পড়ে নাও সব ঠিক হয়ে যাবে, এটা সব থেকে বড় ভুল চিন্তা ভাবনা। রাহুর প্রতিকার কখনোই গোমেদ নয়। রাহুর সাথে রাহুর অন্তর্দশাটা প্রত্যেকটা লগ্নের জন্য একটা চ্যালেঞ্জের সময়। এই সময়টাতে যতটা আপনারা খুব সিম্পলভাবে কাটিয়ে উঠতে পারবেন ততটাই আপনাদের জন্য ভালো। কিছু পেতে না পারেন, যেন কিছু হারিয়ে না যায়, এই বিষয়টা মাথা নিয়ে চলতে হবে। তাহলেই দেখবেন রাহুর সাথে রাহুর অন্তর্দশা আপনাদের জন্য সহজ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।